এই 24 ঘন্টায় আমি বসে আছি আপনাদের সঙ্গে ক্রস ফায়ার নিয়ে। আর আমি যেখানে আছি সেই জায়গা একসময় এক পলিটিক্যাল লেজেন্ডের জায়গা ছিল, যে পলিটিক্যাল লেজেন্ড গোটা দেশে কংগ্রেসের নাম অন্য জায়গায় নিয়ে গেছেন এবং বাংলার নাম অন্য জায়গায় নিয়ে গেছেন, প্রিয়রঞ্জন দাশপুঞ্চী। আমি রয়েছি রায়গঞ্জে, আর উত্তর দিনাজপুর নিয়ে কথা বলবো। উত্তর দিনাজপুর গত কয়েকদিন ধরেই বাংলাদেশ আবহে কত চর্চা হলো বলুন তো। চিকেন স্নেক, সিকিউরিটি থ্রেট, একেবারে হইচই ব্যাপার। কিন্তু সামনে তো ভোট, এইখানে এবারে হইচইটা আসল শুরু হবে উত্তর দিনাজপুরে। ক্রস ফায়ার রায়গঞ্জে রয়েছি আমরা, আর এখান থেকে আমরা শুরু করব ক্রস ফায়ার। আপনারা প্রত্যেকেই জানেন ক্রস ফায়ার যেহেতু আমরা বেশ কয়েকদিন করে ফেলেছি বিভিন্ন জেলায় জেলায়, প্রথম রাউন্ডে 4 মিনিট করে বলবেন প্রত্যেকজন, এবং তারপরে থাকবে ক্রস ফায়ার আসল। পরস্পরকে কাউন্টার করতেই পারেন, এবং তারপর যাব দর্শকদের কাছে। আমি শুরুতে যারা এখানে রয়েছেন তাদের আলাপ পরিচয় করানোর আগে, যারা ওইখানে বসে রয়েছেন, যারা আসল ভোটের খেলাটা খেলবেন, রায়গঞ্জ হবে নাকি একটু স্লোগান? বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, প্রত্যেকের গলার জোর জোরদার, আর বোঝাই যাচ্ছে ভোট এখানে কিরকম হতে চলেছে উত্তর দিনাজপুরে। আর আমি একটু যারা মঞ্চে রয়েছে আলাপ করিয়ে দেবো। আমি একদম ডান দিক থেকে শুরু করব। ডান দিকে রয়েছেন আমাদের আদিত্য নারায়ণ দাস, তৃণমূল কংগ্রেসের। তার ঠিক পরে রয়েছেন সিপিআইএমের তীর্থ দাস। আমার একদম বাঁ দিকে রয়েছেন রথীন্দ্র কুমার দেব, কংগ্রেসের তরফ থেকে। আর আমার একেবারে বাঁ দিকে রয়েছেন নিমাই কবিরাজ, বিজেপির। তো আমি আজকে নিমাই বাবুকে দিয়ে শুরু করি। নিমাই বাবু, সেটা হচ্ছে যে যখন ভোট হয়ে গেল আগের বিধানসভায়, আপনাদের বিধায়ক ছিলেন, এখন কি হয়েছে সেটা পরের বিষয়, আসছি পরে, কিন্তু সাংসদও আপনাদেরও ছিলেন। তারপর কি হলো, কাজ কত হলো, প্রশ্ন তো উঠবেই। আপনার সময় শুরু এখন। আজকের যে 24 ঘন্টার পক্ষ থেকে ক্রস ফায়ার অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলী সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার ও ভালোবাসা জানিয়ে আজকের এই ক্রস ফায়ার অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, উত্তর দিনাজপুর জেলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে খুব ভালোবাসে। তার প্রমাণ আপনারা পেয়েছেন 2019, 2021, 2024, বর্তমানে 2026 আসতে চলেছে। এই উত্তর দিনাজপুর জেলার মানুষ বিগত দিনে আমরা দেখেছি, লোকসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে নির্বাচিত করে লোকসভায় পাঠিয়েছিল। পরবর্তীতে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে চয়ন করে লোকসভায় পাঠিয়েছে। 2021 সালেও এই রায়গঞ্জের মানুষ দুহাত উজাড় করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে বিধানসভায় পাঠিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এই রায়গঞ্জের বিধায়ক যিনি দলত্যাগ করে ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, এবার আবার নতুন করে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই রায়গঞ্জের মানুষ এবার 2026 সালের নির্বাচনে উপযুক্ত জবাব দিবে, কারণ রায়গঞ্জের মানুষ কখনো গদ্দারকে স্থান দেয় না। কারণ যে আশা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পাঠিয়েছিলেন, আমরা দেখেছি এই ক্ষমতায় থাকার সময় এই এলাকার মানুষের, রায়গঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কি হয়েছে, কি পেয়েছে আমার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জবাসী? এখানে দুর্নীতি, স্বজন পোষণ, কাটমিনি, নিজেদের ভিতর খাওয়াখাওয়ি, কুন্দল। আপনারা জানেন এই রায়গঞ্জ শহরের অবস্থা। একটু ভারী বৃষ্টি হলে গোটা রায়গঞ্জ শহর জলের তলায় চলে যায়। জল নিষ্কাশনীর কোনো ব্যবস্থা নেই। এখানে জল যেখানে যাবে ড্রেনেজের কোনো ব্যবস্থা নেই। এবং জল নিষ্কাশনীর যেই সব পুকুরগুলো ছিল, এই তৃণমূলের মদতে, বিধায়কের মদতে, নেতাদের মদতে সমস্ত পুকুরগুলো ভর্তি করা হয়েছে অবৈধভাবে। সমস্ত পুকুরকে খনন করে ভর্তি করে দিয়েছে। এখানে জল নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এমন দুর্গন্ধময় পরিস্থিতি তৈরি হয়, রাস্তাঘাটের বেহাল অবস্থায়। এতদিন পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে জলের ব্যবস্থা, অর্থের যোগান দেওয়া সত্ত্বেও রায়গঞ্জের মানুষ জল পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে আমরা দেখছি সেখানে ভোটের আগে চমক দেওয়ার জন্য বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য একটা কাজ করছে। এইভাবে রায়গঞ্জের মানুষ বারবার বঞ্চনার শিকার হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির সংসদকে নির্বাচিত করে পাঠিয়েছে। সংসদ যেভাবে কাজ করছে, এলাকার মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে এলাকার মানুষ তাকে দুহাত উজাড় তুলে
আশীর্বাদ করছেন। আমরা দেখেছি রায়গঞ্জের সংসদ যখন দিল্লিতে যায়, সমস্ত সেই রেল দপ্তর থেকে শুরু করে সেই পরিবহন দপ্তর থেকে শুরু করে সমস্ত দরজায় দরজায় ঘুরে একটার পর একটা পরিকল্পনা নিয়ে বাস্তবায়িত করার চেষ্টা করছে। একটার পর একটা রায়গঞ্জের সমস্ত রেল স্টেশনগুলো আধুনিকরণ করার চেষ্টা করছে এবং সমস্ত ক্ষেত্রে উন্নয়নের বাতাবরণ তৈরি হয়েছে। কেন্দ্র সরকারের কোঠায় এমপি সাহেবের যে কাজ হওয়ার কথা ছিল, এখানকার তৃণমূলের মদতে প্রশাসনকে প্রেশার দিয়ে সেই কাজগুলো যাতে না হয়, ডিএম অফিস থেকে যেন ফান্ড রিলিজ না হয়, এইভাবে বিভিন্নভাবে রায়গঞ্জের মানুষের সঙ্গে বিশ্বাসঘাত করেছে। তাই আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই, আপনাদের এই সাদুদ্যোগ আপনাদের মাধ্যমে রায়গঞ্জের সমস্ত মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চাই। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বাংলার মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে, রায়গঞ্জের উন্নয়নের স্বার্থে আগামী দিনে লড়াই করে যাবে। এবং আপনি নিশ্চিত জেনে রাখুন, 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, কোন শক্তি ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবে না। শুধু সময়ের অপেক্ষায় নির্বাচন হলে দেখবেন। তাহলে কি নয়ের ভিতর আমি উত্তর দিনাজপুর জেলার দায়িত্বে রয়েছি। আমার সাংগঠনিক দায়িত্ব আছে 8 ভিতর 8 আমরা পাবো। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এমন রেজাল্ট করবে, উত্তর দিনাজপুর জেলার মানুষ চমকে যাবে কি করে। আমি এই জায়গা থেকে আদিত্য নারায়ণ বাবুর কাছে আসবো যে প্রথম কথা হচ্ছে যে এইবার যেরকম নিমাইবাবু অভিযোগ করলেন যে কোথাও কি একটা বিশ্বাসঘাতকতার অভিযোগ রয়েছে, রায়গঞ্জ যদি ধরি, আর পুরো জেলার কি হাল, কি মনে হচ্ছে? নমস্কার। প্রথমেই আমি জি24 ঘন্টাকে ধন্যবাদ জানাই আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমি একই সঙ্গে আমার প্রতিপক্ষ নিমাইবাবু, আমার প্রতিপক্ষ রবীন্দা, আমার প্রতিপক্ষ আমার ভাই তীর্থ, সবাইকে আমি অভিনন্দন জানাই এখানে আসবার জন্য। দেখুন, একটা পরিষ্কার কথা আমি বুঝি, সেটা হচ্ছে গলার জোরে নয়, যুক্তির জোরে আসুন, তাহলে আমরা যুক্তি দিয়ে আপনাকে বোঝাতে পারবো। আর সবচেয়ে বড় কথা যেটা উনি যেটা বললেন যে বিশ্বাসঘাতকতা কে কার সঙ্গে করেছে, সেটা কিন্তু যদি একটু ভালোভাবে আপনারা খবর নেন তাহলে আপনারা বুঝবেন যে আমাদের বিধায়ক কেন বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছিলেন। কেন তিনি বারংবার ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছিলেন এখানে কাজ করার সুযোগ দেবার জন্য, কিন্তু এখানে বিজেপির যে অন্দরকন্দল, সেই অন্দরকন্দলে উনি কোনো কাজ করতে পারেননি। বরং আমাদের 6 মাস পরে আমাদের ওখানে চলে যাওয়ার পরে তার যে মোটামুটি যে কাজগুলো হয়েছে, সেই কাজগুলোর যদি আমি আপনাকে এই মুহূর্তে তুলে ধরবার চেষ্টা করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে উনি একজন কাজের মানুষ। একটা অযোগ্য পার্টিতে গিয়ে, একটা অযোগ্য দলে গিয়ে সেই কাজটা উনি করতে পারেননি। আমি আসবো একই রকম ভাবে আমি আমার সমর্থকদের বলবো, আপনারা তো জানেন আমাদের সংস্কৃতি জানেন, কালচার জানেন, বাংলার সংস্কৃতি জানেন, কালচার জানেন। ওরা যদি আমাদের বলবার সময় এভাবে বিরক্ত করে, তাহলে আমিও ওদের পেছনে একই রকম ভাবে কামড় দেব। আপনি বলুন। ঠিক আছে, হ্যাঁ। দেখুন, আপনারা কিন্তু প্রশ্নটা কিন্তু 8টা, বাকি 8টা যে বিধানসভা আপনাদের আছে সেইগুলো নিয়েও কিন্তু উঠবে। হ্যাঁ, ডেফিনেটলি হবে। আপনি চলে যান আমাদের চোপড়ায়। আমি আপনাকে বলছি, ওখানে বিজেপি প্রার্থী নিয়ে এখনো গন্ডগোল চলছে। ওরা লড়বে কোথায়? ওখানে শুধু আমাদের উত্তর দিনাজপুরে নয়, গোটা রাজ্যে কিন্তু একই হাল, গোটা রাজ্যে একই হাল। শুধু তাই নয়, বিজেপি আপনি দেখবেন লক্ষ্য করে, আমি আমার বলবার সময় আমি চাইবো এইটুকু অন্তত সৌজন্যতা রাখতে, যে কারণ আমি যখন অন্যরা বলছেন আমি আমি আসবো পরের রাউন্ডে আসবো, তো আপনি আসুন। আমি আপনাকে প্রেডিক্ট করে এখনই বলে দিচ্ছি, আমি কিন্তু শুরুতে বলেছি উত্তেজিত হলে হবে না, উত্তেজিত হলে হবে না, উত্তেজিত হলে হবে না। প্লিজ আমি বিজেপি সমর্থকদের বলবো ওনাকে বলতে দিন। আপনার কাছে আসবো তো,
আপনাদের বলার জায়গা আসবে, বলার জায়গা আসবে, বলার জায়গা আসবে। আদিত্যবাবু দেখুন, আমি না, আসবো, আপনাকে please, please। আবারও বলছি, আমি আপনাকে বারংবার বলছি, আপনি মিলিয়ে নেবেন। আজকে 20 তারিখ, আমরা 4 তারিখে যদি আবার আপনার সঙ্গে দেখা হয়, সেদিন আপনাকে এই লিস্টটা মিলিয়ে দেবো আপনাকে। আমরা মিনিমাম 1 লাখ ভোটে জিতবো চোপড়া, 1 লাখ ভোটে মিলিয়ে নেবেন। ইসলামপুরে আমরা 50,000 ভোটে জিতবো। চাকুলিয়াও একই রকম অবস্থা, করণদিঘি থেকে আরম্ভ করে একেবারে আপনি যদি চলে যান আমাদের ইটাহার পর্যন্ত একই অবস্থা আমাদের। আমরা এই 9টা আসনের মধ্যে 9টা আসনই পাবো এবং বিপুল আকারে আসব। রায়গঞ্জ, এবার আসি রায়গঞ্জ নিয়ে। আপনি আমাকে বলুন তো, আমরা বিধায়ক হিসেবে বা জনপ্রতিনিধি হিসেবে কাদের চাই? কাদেরকে চাইবো? এমন একজন মানুষ যাকে আমি চাইলেই পাই, যাকে রাত দিন যিনি পরিষেবা দিয়ে আসছেন মানুষের। আপনাকে একটা তথ্য বলি, পরিষেবা প্রদান, ঠিক আছে, বিভিন্ন পরিষেবা প্রদান করেছেন আমাদের এমএলএ এই 4.5 বছরে 3,34,985 জনের। ঠিক আছে, আমি কিন্তু আপনারা যতজন আছেন এখানে তার চাইতে বেশি সংখ্যায় আমার ছেলেপেলেরা আছে। এবার আপনাদের লোক কথা বললে কিন্তু এরকম করলে কিন্তু হবে না, এরকম করলে কিন্তু হবে না। আমি ওদের বলবো একই রকম ভাবে ডিস্টার্ব করতে। আচ্ছা আচ্ছা, আমার সময় শেষ, শুনুন, ঠিক আছে? আচ্ছা আমার সময় শেষ, কিন্তু আমার সময় শেষ। আমি আসবো, আসবো, আমি আসবো, আমি এই জায়গা থেকে রথীন্দ্রবাবুর কাছে আসবো। রথীন্দ্রবাবু, এই উত্তর দিনাজপুর বা রায়গঞ্জ যাই বলুন না কেন, মানে কংগ্রেসের সঙ্গে সমর্থক ছিল একেবারে। কোথায় এখন কংগ্রেস? এখন তো শুধু খেলা হচ্ছে বিজেপি আর তৃণমূলে, কংগ্রেস কোথায়? ধন্যবাদ আপনাকে। প্রথমে একটা ধন্যবাদ জানাবো যে আজকের এই অনুষ্ঠানে আমাদের আসবার মতো সুযোগ করে দিয়েছেন। এবারের নির্বাচন একটা অদ্ভুত এর মধ্যে দিয়ে যাচ্ছে। কংগ্রেসের কিন্তু এখনও ক্যান্ডিডেট কিন্তু ঘোষিত হয়নি। কারণ 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 কংগ্রেস দলটা গণতান্ত্রিক এবং সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে রাহুল গান্ধীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে সারা পশ্চিমবঙ্গের 294টা সিটেই কংগ্রেস এককভাবে লড়বে এবং তারই চিত্র অনুযায়ী উত্তর দিনাজপুরেও যে 9টি আসন আছে সেখানে কংগ্রেসের 9 জন থাকবেন সেখানে উপস্থিত। এবারে প্রশ্নটা আসছে যে কংগ্রেস এককভাবে কি করবে? মানে আপনাকে ভোট দেবে কেন? দুর্বলতার জায়গাটা বলছেন তো? না, আমি দুর্বলতা চাইছিলাম, আমি ভোট দেবে কেন আপনাকে? আপনারা কি আমাকে কেন ভোট দেবে? আমাকে ভোট দেবে এই কারণে, যদি ভারতবর্ষের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে রাজনীতির আঙিনায় টিকে থাকতে হয় তাহলে তাকে কংগ্রেসকে প্রয়োজন হবে। কারণ শুধুমাত্র এই ভারতবর্ষ বহু ভাষাভাষী, বহু সংস্কৃতির এই দেশটাকে বেঁধে রেখেছে এক সুতায় শুধুমাত্র ভারতের জাতীয় কংগ্রেস, অন্য কোনো রাজনৈতিক দল নয়। এটা জেনে রাখুন, আপনারা জেনে রাখুন, কোনো রাজনৈতিক দল নয়, একমাত্র ভারতের জাতীয় কংগ্রেস। এরা কথা বলছে তো, জেনে রাখুন। ছোট ছোট কিছু ঘটনা এই মুহূর্তে আমি আপনাদের কাছে বলে দিচ্ছি যে হ্যাঁ, রাজনীতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবে, সেখানে লড়াই হবে, জিতে আসবার পর তারা কিভাবে তাদের কাজ নির্বাহ করছে আপনি নিশ্চয়ই এখানেই দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন। এর পিছনেও কিন্তু কংগ্রেসের সদস্যরা বসে আছেন, তারা কিন্তু কিচ্ছু বলছেন না, চুপ করে আছেন, তারা শুনছেন। কারণ তারা জানে একটা সুসংগঠিত নেতৃত্বই নতুন প্রজন্মকে নতুন পথ দেখাতে পারে, নতুন দিশা দিতে পারে। এটাই একমাত্র রাস্তা। সুসংগঠিত যদি না হয়, আজ পশ্চিমবঙ্গে যে 294টা আসনে কংগ্রেস লড়ছে, আপনি লিখে রাখুন,
আগামী দিনে কংগ্রেস যাবে সরকার করতে। কোথায়? লিখে রাখুন, পশ্চিমবঙ্গে। আচ্ছা। পশ্চিমবঙ্গে সরকার করবে জাতীয় কংগ্রেস। উত্তর দিনাজপুরে কি হবে? কেন কেন? উত্তর দিনাজপুরে কি হবে? কারণ কারণ না, উত্তর এবারে কি হবে? দিনাজপুরের 9টা সিট কংগ্রেস পাবে। 9টা? 9টাই রায়গঞ্জ, পাবে। রায়গঞ্জ? কেন পাবে? কেন পাবে? আমি আচ্ছা, কেন বলে পাবে? দিচ্ছি। প্লিজ না এক্সপ্লেন করুন। না এক্সপ্লেন করুন। কেন পাবে সেটা বলে দিচ্ছি, সেটা জেনে রাখুন। এই মুহূর্তে শুধুমাত্র কংগ্রেসই উত্তর দিনাজপুরের যে কোনো ক্ষেত্রে, শুধুমাত্র চোপড়া থেকে ইটাহার থেকে কালিয়াগঞ্জ, যেখানে যান, যেখানে একটা অন্যায় অত্যাচার বা একটা কিছু ঘটনা ঘটেছে সেখানে কংগ্রেস হাজির ছিল। এবং রায়গঞ্জের যে ইয়ে হচ্ছেন, এবার যিনি ক্যান্ডিডেট যিনি দাঁড়াচ্ছেন, অস্বীকার করুক কেউ, রাত্রির অন্ধকারে, দুর্যোগের রাত্রে ওই একটা লোক একটা ছাতা একটা টর্চ নিয়ে রায়গঞ্জের সেই সুভাষগঞ্জ থেকে শুরু করে কোন জায়গায় না এককভাবে হাজির হন? কোন রাজনৈতিক দলের কোন নেতাকে দেখতে পাওয়া গেছে? কোনোদিন না, কোনোদিন না। আচ্ছা। ওই মোহিত সেনগুপ্ত একা একটি লোক একটা টর্চ নিয়ে দুর্যোগের রাতে ছুটে আচ্ছা। গেছেন। ওই একটা লোক আচ্ছা। বন্যার সময়ে একটা নৌকা নিয়ে আচ্ছা, আমার নৌকাভাবে সময় ছুটে শেষ। বেরিয়েছেন। আর আমার সময় অন্যান্য শেষ। যে ক্যান্ডিডেটরা আসছে, আপনি লিখে রাখুন, তার পাশে দাঁড়াতে পারবে না, কারণ মানুষের চিন্তা ভাবনাগুলো এখন পরিশীলিত হচ্ছে। আচ্ছা, মানে আপনি বলছেন কংগ্রেস ঋত গৌরব ফিরে পাবে আর উত্তর অবশ্যই দিনাজপুর। পাবে, অবশ্যই। আচ্ছা, এই জায়গা থেকে আমি তীর্থবাবুর কাছে আসবো। না আসছি তীর্থবাবুর কাছে আসবো। তীর্থবাবু, বিষয়টা হচ্ছে যে যখন এই ধরনের ফ্যাক্টরগুলো আসে, কংগ্রেস এককভাবে আসে, আপনারা একসাথে লড়ছেন না, ভোট কাটাকাটি তো ভালোই হবে। আমি শুনছিলাম কোনো একটা জায়গায় আপনাদের এমন দারুণ ক্যান্ডিডেট, হয় তিনি জিতবেন, নয়তো ভোট কেটে কাকে সুবিধা করে দেবেন, এই ধরনের তকমা লাগছে কেন? ভোট কাটুয়া তকমা লাগছে কেন? প্রথমে সবাইকে শুভ সন্ধ্যা, ধন্যবাদ আমাদেরকে এখানে ডাকবার জন্য। আপনার উত্তর দিচ্ছি তার আগে একটা কথা বলছি, নিমাইবাবুকে অনুরোধ করব, সাহেব বলে কাউকে উচ্চারণ করবেন না। আমরা জানি 47-এর 15ই আগস্ট সব সাহেব চলে গেছে, এখানে কোনো সাহেব নেই, প্রথম কথা। এবার দ্বিতীয় কথা হচ্ছে 2016 সালে যখন বিজেপি আলাদাভাবে দাঁড়িয়েছিল, তখন কি আপনারা বিজেপিকে ভোট কাটুয়া বলে বলেছিলেন একবারও? প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজের প্রার্থীকে, আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র, যদিও বিজেপি চায় যে গণতন্ত্র শুধুমাত্র দুটো দলের মধ্যে বাংলা তো বিজেপির ছিল না, ছিল না তো। ছিল তো আপনাদের। অবশ্যই ডেকে নিয়ে এসেছে মমতা ব্যানার্জি, ডেকে নিয়ে এসেছে ঘরের মধ্যে কালসাপ ডেকে নিয়ে এসেছে মমতা ব্যানার্জি। আজকে তার ফলশ্রুতি দেখা যাচ্ছে, তাকে মহিরীয় বানিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে RSS বলে কিছুটা ছিল, শাখার সংখ্যা ছিল 600 থেকে 700, আর এখন মমতা ব্যানার্জির শাখার সংখ্যা হয়ে গেছে 7000-এর উপরে। দুধ কলা দিয়ে নিয়ে আসা হয়েছে। এবং মিডিয়ার যেটা বাইনারি বারবার করে প্রতিটা নির্বাচনে, যে বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়ছে আর তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়ছে। আসলে আর একটা কথা বলি, নিমাবাবু বললেন যে কৃষ্ণ কল্যাণী গদ্দারি করেছেন। উনি বিজেপি থেকে তৃণমূলে এসছেন, কিন্তু উনি যখন তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন প্রার্থী হওয়ার জন্য, তখন তাহলে সেটা গদ্দারি ছিল না। তখন গদ্দারি ছিল না। ওখান থেকে খোঁচা দিচ্ছে বামের ভোট রামে। বামের ভোট রামে, তার মানে তো রামের কোনো ভোটই নাই তাহলে। এরা তো, এদের নেতারা তো ভিক্ষা করে বামপন্থীদের কাছে, যে আলাদা করে লড়ো না, আসো আমাদের দিকে বসো। এদের নেতারা ভিক্ষা করে, কারণ এদের এই কোমরের জোর নাই, এদের কোমরের জোর নাই যে এরা একা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সরাতে পারে। এবং এটা দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে। আর পরিষ্কার হচ্ছে বলেই সাংবাদিকরা যতটা বাইনারি করুক, আস্তে আস্তে মানুষ বুঝছে, মানুষ বলছে যে 34 বছরের লাল ঝান্ডার সরকারটাই ভালো ছিল, 34 বছরের লাল ঝান্ডার সরকারটাই ঠিক ছিল। আজকে বিজেপি বলুন তো, বিকল্প সরকার হিসাবে তারা কোন নীতি নিয়ে চলবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে? আজকে এদের কোনো বিকল্প নীতি নেই। আমাদের বামপন্থীরা পরিষ্কারভাবে বলছি যে বিকল্প সরকার যদি চান, বামপন্থীদের যদি সহায়তা করেন, প্রতি বছর SSC হবে, প্রতি বছর টেট হবে, কোনো চুরি হবে না। আর তৃণমূল আর বিজেপির এ ঘর থেকে ও ঘর যাওয়াটাও আমরা বন্ধ করব। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের রাজনীতি একটা আলাদা ঐতিহ্য বহন করত। এই বিজেপি আর তৃণমূল সেই রাজনৈতিক ঐতিহ্যকে সর্বনাশ করে ছেড়েছে গোটা পশ্চিমবঙ্গের সামনে। আজকে সংস্কৃতি আমদানি করা হচ্ছে, উত্তর ভারতের সংস্কৃতি, আর মমতা ব্যানার্জি চুপ করে বসে আছে। উত্তর ভারতের সংস্কৃতি পশ্চিমবঙ্গে কোনোদিন চলেনি, চলবেও না। পশ্চিমবঙ্গে বাঙালিরা আলাদা মেরুদণ্ড নিয়ে চলে, আর চলে বলে আমরা কাউকে সাহেব বলি না, কাউকে দাদা বলি, কাউকে বাবু বলি, কিন্তু সাহেব বলি না। আসলে এদের রন্ধে রন্ধে ইংরেজদের গোলামি করা
তাদের ইংরেজদের গোলামি করার ঔরসে জন্ম যারা, তারা করে হচ্ছে বিজেপি। এই জন্য এদের মুখে সাহেব কথাটা আসে, এরা দাদা আসে না, এদের কাছে বাবু আসে না। আমরা বামপন্থীরা দীর্ঘদিন ধরে এই বামপন্থার সামাজিক উত্থান লড়াই দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যে মানুষ কিছুটা সময় সরে গেলেও আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে যে তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না, বিজেপির বিকল্প তৃণমূল হতে পারে না, তৃণমূল বিজেমূলের বিকল্প আপনারা হতে পারে কি বামপন্থী। কি নিয়ে ভোট চাইতে যাবেন? আমরা বলতে চাচ্ছি আমাদের সরকারের যে হিত গৌরব ছিল পশ্চিমবঙ্গে, সেইটা নিয়েই ভোট চাইবো। আমরা সেটা নিয়েই ভোট চাচ্ছি এবং আগামী দিনে আমরা কি কি করতে চাই, আমরা সেই পুরনো বাংলাকে ফিরিয়ে যেমন দিতে যেমন চাই। একটা বলুন। আমরা প্রত্যেক বছর এসএসসি চাই, প্রত্যেক বছর টেট চাই, বেকার ভাতা নয়, আমরা চাই বেকাররা নিজেদের কাজ পাক। শিল্পায়ন চাই, যেটা 2011 সালে বুদ্ধভট্টাচার্য করেছিল। রাজনাথ সিং, মমতা ব্যানার্জি, বিজেপি, তৃণমূল একসাথে মিলে সেই শিল্পের যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটাকে ধ্বংস করা হয়েছে। 34 বছর ধরে বিজেপিকে আটকানো হয়েছিল, 34 বছরে বিজেপির ক্ষমতা হয় নাই পশ্চিমবঙ্গে দাঁত ফোটানোর। আর আজকে বামপন্থী লাল ঝান্ডা দুর্বল হয়েছে, তাই এই গো বাছুরদের এত লাফালাফি। লাল ঝান্ডা যদি শক্তিশালী হয়, এ গো বাছুরদের লাফালাফি বন্ধ হয়ে যাবে, বাড়ির থেকে বেরোতে পারবে না। এরাও খুব ভালো করে এটা জানে। আচ্ছা, আমার ফার্স্ট রাউন্ডের সময় শেষ। এবার সেকেন্ড রাউন্ডে যে যাকে পারেন গোলাগুলি ছুটতে পারেন। আমি কিউটা দিয়ে দিচ্ছি, শুরুতে নিমাইবাবুর কাছে যাব। নিমাইবাবু, সেটা হচ্ছে যে উত্তরবঙ্গে ঢুকছি আমরা, উত্তর দিনাজপুর দিরে একসময় এটা উত্তরবঙ্গের বাণিজ্যিক রাজধানী বলা হতো। আপনারা আছেন 5 বছর ধরে, মানে প্রায় গত লোকসভা নির্বাচন থেকে। শিল্পটা কোথায় হলো? একটা শিল্প হলো এইমস, সেই কবে থেকে শুরু আসছে এইমস এইমস এইমস, কই? সবাইকে নমস্কার। সিপিএম প্রতিপক্ষ বক্তব্য রাখতে গিয়ে নিমাইবাবু এই বলল, নিমাইবাবু এই বলল, নানানবার তুলে ধরছেন। তৃণমূল কি করলো সে কথা তুলে ধরছেন না, তৃণমূল কি করলো সে কথা তুলে ধরছেন না। কারণ তৃণমূলকে ক্ষমতায় রাখতে হবে তাদের স্বার্থে। নিমাইবাবু আমি বলতে চাই, শিল্পের কথা বলেছেন আপনি, শিল্পের কথা বলেছেন। উত্তর দিনাজপুর জেলার প্রাণকেন্দ্র একটি মাত্র শিল্প ছিল ওয়েস্ট দিনাজপুর স্পিনিং মিল। কারা তৈরি করেছিল? সেই কারা তৈরি করেছিল? ছিলাম আমি। সেই স্পিনিং মিলের কর্মী ছিলেন আপনি। কারা তৈরি করেছিল? কারা তৈরি করেছিল সেটা বলেন। কারা তৈরি করেছিল? দম থাকলে বলেন, কারা তৈরি করেছিল? সেই শিল্পটিকে ধ্বংস করে দিয়েছে। আমি মানছি, আচ্ছা মানছি ধ্বংস হয়ে গেল, তারপর কি হলো নিমাইবাবু? তারপর কি? তারপর কি হলো? এই এলাকার মানুষ পিছিয়ে পড়ে রয়েছে। সংস্কৃতি তো হাইওয়েতে এই রাজ্য থেকে, এই রাজ্যে তৃণমূল সিপিএম বন্ধ করেছে আর তৃণমূল সেটাকে বেঁচে খেয়েছে। আপনারা জানেন ওই স্পিনিং মিল যেখানে 2000 কর্মসংস্থান বামফ্রন্ট সরকার চালিয়েছিল আর আপনি সেখানকার কর্মচারী ছিলেন, সেই পেনশন পায় আপনার চলছে, তৃণমূল সেটাকে পেনশন পায় আপনার সংসার চলে। এই অবস্থা। আচ্ছা, আমি আদিত্যবাবুর কাছে, আদিত্যবাবু আমি আসবো পরের রাউন্ডে আপনার কাছে আসবো। আর্থিক, সামাজিক, শিক্ষা, সংস্কৃতি সমস্ত দিক থেকে এই উত্তর দিনাজপুর জেলা পিছিয়ে পড়েছে। তার 1 নম্বর দায়ী হলো সিপিএম। আচ্ছা ঠিক আছে, তৃণমূলের বন্ধুরা সিপিএম জেলাকে লাটে তুলে চলে গেল, মানলাম, মেনে নিলাম। তারপরে কি হলো? বিজেপি ক্ষমতায়, কি হলো? আপনারাও দায় এড়াতে পারেন না। কিন্তু পরিযায়ী শ্রমিক এ রাজ্যে এত বেশি, সরকারও অস্বীকার করতে পারে না। কেন হবে? আপনারা হয়তো জানেন, সেটা আমাদের উত্তর দিনাজপুরের সবচাইতে বড় টেক্সটাইল হাব হচ্ছে এবং তাতে 5000 কর্মী সেখানটায় কাজ পাবেন। কবে? আমাদের ওটা টেক্সটাইল হাব কেনা হয়ে গেছে, ওটা আর কিছুদিনের মধ্যেই কার্যকর হবে। কোথায় আদিত্যদা, কোথায়? ওই আমাদের যেটা স্পিনিং মিল ছিল, সেই স্পিনিং মিল আবার কি হচ্ছে? আপনারা ওখানে গিয়ে দেখতে পাবেন। ওটা কার হবে? সরকারের হবে না কৃষ্ণ কল্যাণীর হবে? আরে বাবা, এটা আধা সরকারি হোক আধা কৃষ্ণ কল্যাণের হোক, কিন্তু মানুষ তো কাজ পাবে, মানুষ কাজ পাবে। দ্বিতীয় কথা, স্পিনিং একটা মিলে কথা আমি চাকরি মাথায় করতে রাখবেন, গিয়ে
দেখুন সেখানে একটা কথা হাজার নিমাই বাবু, হাজার গাছ ছিল, আমি আমার কথা বলে নি, হাজার হাজার গাছ তারপরে ছিল, আপনি বলবেন। গাছগুলোকে কিভাবে বিক্রি করে আত্মসাৎ করা হয়েছে। শুনুন, কোটি কোটি একটা কথা টাকার বলি। মেশিন ছিল, একটা কোটি কোটি টাকার মেশিন ছিল, আচ্ছা, সেগুলোকে আচ্ছা, আসবো, আত্মসাৎ আসবো, করা আসবো, হয়েছে। একটা কথা। রায়গঞ্জের মানুষ সেটা একটা জানে, কথা। উত্তর দিনাজপুর মানুষ সেটা জানে। আচ্ছা, আদিত্য বলতেই কিভাবে পারছেন না। ওই সব নিমাই বাবু মেশিনগুলোকে বলতে দিন। আমি আত্মসাৎ করা ঠিক আছে, হয়েছে। ঠিক আছে। আইতো আপনি শেষ করুন, আপনি শেষ করুন। আপনি আমি আসবো, এর পরের রাউন্ডে আসবো তো, পরের শুনুন, রাউন্ডে আসবো। আমার বিধায়ক এই 4.5 বছরে 550 কোটি টাকার কাজ করেছেন এবং আপনারা শুনলে অবাক হবেন 673টা রাস্তা এবং 163টা ড্রেনেজ প্রকল্প করেছেন এমন একজন মানুষ। কিন্তু আপনি যদি দেখেন গোটা পশ্চিমবঙ্গে 12 জন এমপি এবং রাজ্যসভায় 2 জন, এই নিয়ে 14 জন ওনারা এমপি আছেন। ওনাদের এমপি ল্যাডের টাকা আজ পর্যন্ত 139 কোটি টাকা ওনারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আচ্ছা। পেয়েছিলেন, কিন্তু এখন অবধি ওনারা খরচ করতে পেরেছেন আচ্ছা, মাত্র আচ্ছা। 16 কোটি টাকা। আচ্ছা। আমার রায়গঞ্জের যিনি এমপি তিনি 9 কোটি 40 লাখ টাকা পেয়েছিলেন, কিন্তু আচ্ছা, খরচ করেছেন রথীন্দ্রবাবু কিছু শূন্য, বলবেন, শূন্য, রথীন্দ্রবাবু কিছু বলবেন। শূন্য টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঞ্চালক মশাই দ্বিতীয় আচ্ছা। পর্বের শুরুতেই একটা দারুণ কথা বলেছেন যে উত্তর দিনাজপুরে কোনো শিল্প নেই, শিল্প হয়নি। ঠিক, খুব দারুণ কথা বলেছেন। শিল্প নেই, শিল্প হয়নি, সরকারে যারা আছে তারা এই মুহূর্তে ব্যর্থ। এটা তিনি প্রমাণ করেছেন, তিনিই বলেছেন। রায়গঞ্জ থেকে এইমস চলে যায় যখন কল্যাণীতে, আমি এবার আমি এটা- বলছি, আমি আসবো, বলছি। পরের রাউন্ডে আপনার কাছে আসবো। উত্তর আমি দিনাজপুর আপনার কাছে থেকে আসবো পরের রাউন্ডে। এইমস যখন আমি আসবো। ট্রান্সফার হয়ে যায়, এইমস যখন ট্রান্সফার হয় সেই সময়ে উত্তর দিনাজপুরের ক্ষমতাসীন গোষ্ঠীর কোনো নেতৃত্ব সরাসরি বাধা দান করেনি। এটা কিন্তু সত্যি। এইমসের জন্য যারা যারা লড়াই করেছিল সেটা কিন্তু কংগ্রেস দল তার অগ্রণী ভূমিকা পালন করেছে। নাম্বার দুই, স্পিনিং মিল নিয়ে যে কথা হচ্ছে, স্পিনিং মিলের যে দীর্ঘ জায়গাটা যে পড়ে আছে, বিশাল একটা অংশ পড়ে আছে, স্পিনিং মিলটা বন্ধ করে দেওয়ার জন্য অদ্ভুত চরিত্র দেখুন। এই ভারতবর্ষে কংগ্রেস যে সমস্ত কোম্পানি, শিল্প এবং অর্গানাইজেশন তৈরি করেছে, এই দুই সরকার মিলে সেগুলো বেচে বেচে খাচ্ছে। আচ্ছা, এই বর্তমান দুই শাসক আচ্ছা, গোষ্ঠী কি আচ্ছা, আমি এই রাউন্ড স্টেট কি কেন্দ্র, তারা কিন্তু সেগুলো বেচে বেচে খাচ্ছে। দুইটার একই চরিত্র, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কোনো ফারাক নেই। কাজেই মানুষ কেন কংগ্রেসের পাশে থাকবে, আচ্ছা। আপনারাই এবার চিন্তা আচ্ছা, আচ্ছা, বাবু, একটা প্রশ্ন আমারও আছে। রাজ্য সরকার কি কি বিক্রি করলো যদি একটু নথি দেন তাহলে আমি খুব খুশি হব। মানে কেন্দ্রীয় সরকার যেমন রেল বেচলো, ভেল বেচলো, এয়ারপোর্ট বেচলো, এটাও যেমন একটার পর একটা বিক্রি করে গেল, এবং ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শেয়ার, একটা পড়া শেয়ার আচ্ছা, আচ্ছা। কিনতে রাজ্য বাধ্য করলো। সরকারের সেরকম উত্তর কি দিনাজপুরে করেছে? কয়লা চুরি, সেটা আপনি জানান। রাজ্য সরকারের আমি বলে রেশন দিচ্ছি, চুরি, উত্তর এগুলো তো এখনো দিনাজপুরে মানুষ ভুলে যায় স্পিনিং নাই। মিলকে কয়লা উচ্ছন্নে চুরি, পাঠাবো গরু বলে চুরি, বর্তমান রেশন শাসক চুরি, গোষ্ঠী। বালু আচ্ছা, চুরি, কয়লা চুরি, আচ্ছা, আরে কয়লা, গরু, রাজ্য এগুলো তো সরকার আপনাদের আমরা এই রাউন্ড শেষ করি, আমরা এই রাউন্ড শেষ করি। না না না, স্লোগান না, এখন না, স্লোগান না। আমরা এই রাউন্ড শেষ করব, আমরা এই রাউন্ড শেষ করব এইবারে আমরা এই রাউন্ড শেষ করব। আচ্ছা 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 আচ্ছা, হয়ে গেছে। বাপরে বাপ, হাওয়া গরম প্রচুর। এত হাওয়া গরম এখনই হলে কি করে হবে, সামনে ভোট আসছে তো। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, দর্শকদের কাছে আসবো, একজন হাত তুলবেন, প্রশ্ন করবেন, ঠিক আছে? কিন্তু যিনি উত্তর দেবেন তাকে একটু বলতে দেবেন প্লিজ, ঠিক আছে? আর খুব সংক্ষেপে বলবেন, খুব সংক্ষেপে, আর নির্দিষ্ট মানুষকে প্রশ্ন করবেন, ঠিক আছে? কে হাত তুলেছে? ভবানন্দা। আমার প্রশ্ন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ দাদার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো জগন্নাথ মন্দির করেছেন, কালীঘাটে স্কাই ওয়াক করেছেন, শিব মন্দির তৈরি করেছেন, মহাকাল মন্দির, দুর্গা মন্দির। আপনাদের রায়গঞ্জে বা পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য কোনো মন্দির কেন করলেন না? হিন্দু ভোট নিলেন কিন্তু মন্দির করলেন না কেন? এক নাম্বার। আর দ্বিতীয় প্রশ্ন, রায়গঞ্জে
শিক্ষা খাতে সিপিএম কংগ্রেসের কাছে আবার প্রশ্ন, বিজেপির কাছে প্রশ্ন, শিক্ষা এবং স্বাস্থ্য দুর্নীতির কথা বলা হয়, কিন্তু রায়গঞ্জে মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে এবং ইউনিভার্সিটি হয়েছে এবং সেখানে ছাত্রছাত্রীরা ডাক্তারি পড়ছে আচ্ছা, এবং আচ্ছা। এমএ পিএইচডি করছে। আপনারা রায়গঞ্জের জন্য শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কিছু আচ্ছা, কিছু করলেন না কেন? নিমাইবাবু হিন্দুদের জন্য ভারতীয় জনতা পার্টিকে কিছু করতে হবে না, কারণ তৃণমূলের পক্ষ থেকে জয় শ্রীরামের ভোট। সিং এবং দীপু দাস, ঠিক। অরবিন্দ দাসকে যেভাবে জয় হত্যা শ্রীরাম করা বললেই ভোট হয়েছে পাওয়া যাবে। এবং তার নায়ক হলো তৃণমূল, হ্যাঁ, তাই জয় শ্রীরাম। হিন্দুদের জন্য ওই, 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 জয় বেশি শ্রীরাম। মাথা ব্যথার কারণ নেই। কিছু করতে আর হবে না আপনি বলছেন আপনাদের। medical, আপনারা জানেন আপনি এটা। বলছেন জয় ইউনিভার্সিটি, শ্রীরাম বললেই এর ভোট হয়। টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার, কেন্দ্র সরকারের টাকায় ওই মেডিকেল হয়েছে, ওই ইউনিভার্সিটি হয়েছে এবং সেই টাকায় হ্যাঁ, আজকে আপনাকে তৃণমূল একটা- সরকার এই সেখানে হিসেবে কাটমানি একটা তথ্য খেয়েছে, তুলে ধরি। সেখানে চুরি করেছে, মাথায় সেখানে রাখবেন। দুর্নীতি করেছে। মাথায় রাখবেন, মাথায় রাখবেন, আপনারা তো হিন্দুত্বের বড় বড়াই করেন, আমরা গোমাতাকে গোমাতা বলি, আমরাও কিন্তু বলি 2014 সালে গোমাংস বিক্রি করে ভারত সরকার 9 নম্বরে ছিল, সেই ভারত সরকার বর্তমানে আচ্ছা, আচ্ছা। 2 নম্বরে গেছে। আচ্ছা, কত next. গরুকে হত্যা করেছে Next, এরা, next, next. এবং শুধু এই গোমাংসের কাছ থেকে এরা আচ্ছা, 250 কোটি হাসি টাকা পাচ্ছে গোমাতার নেক্সট electoral প্রশ্ন bond আচ্ছা থেকে তুলেছে। নিমাইবাবু আদিত্য গোমাতার নেক্সট প্রশ্ন কথা নেক্সট প্রশ্ন শুনে হাসি পাচ্ছে। আচ্ছা, নিমাইবাবু, প্রশ্ন, তৃণমূল, প্রশ্ন, প্রশ্ন। কংগ্রেস এবং আচ্ছা, বস, CPM বস, 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 বস। একসঙ্গে এক মিনিট। হিন্দুকে আরে কলকাতায় আপনারা বাজারে electoral গোমাংস bond খেতে, থেকে খাইয়ে দিয়ে 250 আস্তে, কোটি নিমাইবাবু, টাকা নিমাইবাবু, তুলেছে। নিমাইবাবু, আদিত্যবাবু, নিমাইবাবু, কারা আদিত্যবাবু। গোমাংস কলকাতায় নিমাইবাবু, পাঠিয়েছিল? আদিত্যবাবু, আস্তে 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 আপনারা এখন গোমাংস বিক্রি এখনো করে 250 এখনো কোটি টাকা তুলেছেন। এখনো অতটা গরম Electoral পড়েনি, bond নিয়ে। এখনো অতটা গরম পড়েনি, এখনো অতটা গরম পড়েনি। আপনার প্রশ্ন। হ্যাঁ, আমি তৃণমূল দাদার কাছে, তৃণমূলের যে প্রতিনিধি আছে তার কাছে কোশ্চেন, চাকরি চোর পরেশ অধিকারী, বালু চোর জ্যোতিপ্রিয় মল্লিক, আচ্ছা, একটু আস্তে 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 বলতে দাও, জেল বলতে দাও। খাটা কুনাল ও লাভলি মদন, তৃণমূল কংগ্রেসের কি এমন দুর্বলতা আছে যে ইনাদেরকে পুনরায় প্রার্থী করলো? আচ্ছা, এটা কি আচ্ছা। প্রমাণ করে না যে তৃণমূল কংগ্রেস চুরিকে প্রতিষ্ঠাতা দেয়? আদিত্যবাবু, আদিত্যবাবু। আচ্ছা, আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছে ভাই। ভাই, এটা তোমার পার্সপেক্টিভ, তুমি তৈরি করছো। সিবিআই করতে পারেনি, সিবিআই করতে পারেনি, যারা ধরে নিয়ে গেছিল তারা CBI পারেনি। এর ফাইলকে টেনে নিয়ে তারা যায়। পারেনি। CPM, CBI এর তোমাদের ফাইল, সিবিআই, মমতা তোমাদের ব্যানার্জি ইডি, মুখ্যমন্ত্রী তারা CBI এর পারেনি ফাইল প্রমাণ করে নিয়ে করতে। যায়। ওরা CBI এর ওদের কাজে চোর বাধা দিয়েছে তকমা তোমরা তৃণমূল। দিয়েছো, জনসাধু তোমরা দিয়েছো, বিজেপিরা। আচ্ছা, নেক্সট নেক্সট আমার প্রশ্ন নিমাই বাবুর কাছে, 2019 থেকে রায়গঞ্জের সাংসদ বিজেপি, 7 বছর পরে 2019-এর পরে 2026 লেগে গেল ওদের শুধুমাত্র উন্নয়নের কাগজ তৈরি করতে। যে সমস্ত কাগজ তৈরি হচ্ছে সেগুলো কত দিনে শেষ হবে? আর আরেকটা প্রশ্ন নিমাই বাবুকে, যে শুভেন্দুবাবু আগে এসছে বিজেপিতে, না আপনি আগে এসছেন? স্পিনিং মিলের সম্পত্তি যে সময় আত্মসাৎ হচ্ছিল, সেই সময় যিনি আত্মসাৎ করেছেন তিনি কি বিজেপিতে ছিলেন না আচ্ছা। তৃণমূলে ছিলেন? আচ্ছা, উত্তর দিন। সঠিকভাবে মনে করে তারপরে কথা নিমাইবাবু, বলুন। নিমাইবাবু। শুভেন্দুবাবু সব আত্মসাৎ করে আপনারা কি করেছিলেন? আপনারা কি মজা লেগে হাত তুলে দিয়েছিলেন, টাকা ভোগ করে এলেন? টাকার ভাগ নিয়েছিলেন আপনারা? শুভেন্দুবাবু খেয়েছে, টাকার ভাগ কি আপনারা নিয়েছিলেন? সেদিন আপনারা প্রতিবাদ করেন নাই কেন? আর আপনারা বলছেন কার্তিক পাল উন্নয়নের বাতাবরণ তৈরি করবার জন্য তাহলে প্রমাণিত আপনারা হলো এতদিন শুভেন্দু পর্যন্ত চোর। রায়গঞ্জবাসী, তাহলে প্রমাণিত হলো শুভেন্দু চোর। রায়গঞ্জবাসীর পক্ষে বলতে চাই, শুভেন্দুকে তো টাকা নিতে দেখা গেছে। তাহলে প্রমাণিত নিমাই শুভেন্দুকে কবিরাজ তো বলছে, টাকা নিতে দেখা মেনে গেছে নিচ্ছে শুভেন্দু টিভিতে। চোর। এটা মেনে নিচ্ছেন উনি, আমি সে কথা বলছি না। আমরা করি নাই। পরের প্রশ্ন, পরের প্রশ্ন। আমি আর দুটো প্রশ্ন নিতে পারবো, আর দুটো প্রশ্ন নিতে পারবো। আপনার এই আচ্ছা। সততাকে আমি স্যালুট জানাই। আপনি বিজেপির না, না, সভাপতি স্যালুট হয়ে জানানোর কোনো প্রশ্ন নেই। মেনে নিলেন। আচ্ছা 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 আসবো 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 আচ্ছা আপনারা সবাই চোর। শুভেন্দু আচ্ছা। চোর হয়, আপনারা সবাই আচ্ছা, চোর। আসবো। আমরা কেউ দিচ্ছি নয়। দাদাভাই প্রশ্ন। আমার প্রশ্ন যাচ্ছে আরে আমাদের আপনারা বিজেপি মানুষের সভাপতি ভোট মহাশয়ের চুরি কাছে। করছেন। আচ্ছা, আদিত্য, আমি প্রশ্নটা নেব। SIR দিয়ে আদিত্য, প্রশ্নটা নেব। বাংলার মানুষকে ভোট দিতে দেন না, নিমাইবাবু, ভোট চুরি প্রশ্নটা অভিযোগ নেব, করা প্রশ্নটা হচ্ছে না, নেব। আপনারা বাংলার ভোট চুরি করছেন আচ্ছা সারা জীবন আচ্ছা ধরে। ওদের কথাও শুনতে হবে তো, পারবেন না বলে আপনারা ওদের চিন্তা কথাও করছেন। শুনতে হবে তো, আপনারা ধর্ণা ওদের দিচ্ছেন। কথাও শুনতে হবে তো, ওদের আপনারা প্রশ্ন ভোট নিতে হবে তো। আপনারা নিমাইবাবু, ভোট আদিত্যবাবু, চুরি ওদের করতে প্রশ্ন পারবেন না নিতে বলে হবে। কথা বলছেন। নিমাইবাবু, আদিত্যবাবু, ওদের প্রশ্ন নিতে হবে প্লিজ। আমার প্রশ্ন রয়েছে বিজেপি সভাপতি মহাশয়ের কাছে।
আপনি আপনার ভাষণ বক্তব্যের প্রথমেই বললেন বাংলার সৃষ্টি সংস্কৃতির কথা, কিন্তু সেই বাংলা ভাষায় যখন আপনাদের বিজেপি সরকারের পরিচালিত কোনো রাজ্যে যখন কোনো বাঙালিকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, সে বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? বাংলার সংস্কৃতি নিয়ে আপনাদের কাছে শিক্ষা নিতে হবে না। এই দলটা জন্ম Epstein নিয়েছে file থেকে শিক্ষা নেবে। শ্যামাপ্রসাদ মুখার্জি। Epstein file থেকে শিক্ষা নেবে। শ্যামাপ্রসাদ মুখার্জির আমাদের কাছ থেকে নিতে হবে না, Epstein file থেকে বাংলা নিতে ওই হবে। অনুপ্রবেশকারী রোহিঙ্গা যাবে, বাংলা ভাষায় কথা বলবে, তাদের পুলিশ যে জেরা করবে আর সেটা দেবেন আপনারা। ও দাদা। বাংলার জন্য আপনাদের একদম উত্তর ঠিক। দিতে হবে Epstein-এর না। নাম শুনেছেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল ভারতীয় জনতা পার্টি। আচ্ছা, আমি ডক্টর শেষ শ্যামাপ্রসাদ প্রশ্ন নেব। মুখার্জির আদর্শে চলে। শেষ প্রশ্ন। বাংলা নিয়ে আপনাদের মতামত শেষ আমাদের প্রশ্ন শোনার নেব। জায়গা নেই। আরে আমরা আপনারা সেটা ওকে বুঝি না। জিজ্ঞেস করছেন কেন ওনাকে? দাদা এপস্টিনের নাম শুনছেন? যারা রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ সান্যাল বলেন, যারা বিবেকানন্দকে কমিউনিস্ট বলেন, যারা একটু বলি আচ্ছা, এক মিনিট, এই তো হ্যালো বলছি। বলেন, হ্যাঁ, বলুন, 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 বলুন। আমাদের বলুন, বাংলাটা বলুন, বলুন। এক মিনিট, এই তো আসবো। একটুখানি বলি। এই, আসবো। আন্দামানে একটা জেল আছে, জেল ইংরেজি বলে কুখ্যাত জেল, সেলুলার জেল। সবচেয়ে বেশি তার কমিউনিস্টরা ছিল নামটা কি ওখানে। জানেন? তার নাম হলো ওই জেলে সবচেয়ে বেশি বীর কমিউনিস্টরাই সাভার- ছিল। দাঁড়ান। বীর সাভারকার সংশোধনাগার। কেন জানেন? বীর সাভারকারকে সেখানে রাখা হয়েছিল এবং তিনি ইংরেজদের কাছে মুচলেখা দিয়ে বেরিয়েছিলেন। আর আপনারা জানেন ওখানে যে বন্দিরা ছিল তার সংখ্যা 3 ভাগ ছিল হচ্ছে বাঙালি। তার মধ্যে উল্লাসকর দত্ত, যিনি ইংরেজদের অত্যাচারে সেই জেলের মধ্যে ও উন্মাদ হয়ে মারা যান, জানেন? তার নামে জেলখানা হয় না, হয় বীর আচ্ছা, সাভারকারের আচ্ছা। নামে। আর শেষ যিনি প্রশ্ন, নাকি শেষ প্রশ্ন। ওকালতনামা দিয়ে আচ্ছা, রতিনবাবু, জেল আমার থেকে সময় মুক্তি প্রায় পান। শেষ, সময় প্রায় শেষ, এটা সময় প্রায় খেয়াল শেষ, রাখবেন। সময় প্রায় শেষ। শেষ প্রশ্ন। খুব দুঃখের সাথে বলতে হয় যে পৌরসভার বিধান মঞ্চে আমরা আজকে প্রোগ্রাম করছি, সেই পৌরসভার কর্মীরা বেতন পায় না, পৌরসভার রিটায়ার্ড কর্মীরা পেনশন পায় না, দুঃখে দুঃখে কাঁদছে। এই পৌরসভা, ওনারা বলছে যে আমরা উন্নয়ন করছি, কিসের উন্নয়ন? আচ্ছা, এই তো উত্তর দিন। আচ্ছা, এটা প্লিজ বলতে দিন। এই তো মাথায় রাখবেন, আপনাদের কেন্দ্রীয় সরকার আমাদের 1,76,000 কোটি টাকা আটকে রেখেছে বিভিন্ন খাতে। তারপরেও চুরির হিসাব দিতে পারে নাই। চুরির আমরা হিসাব কিন্তু দিতে পারে নাই। একই সঙ্গে চুরির হিসাব আবাস দিতে পারে নাই, যোজনা, তার জন্য আটকে আমরা রেখেছে। একই সঙ্গে চুরির 100 হিসাব দিনের দিতে পারে কাজের নাই। সমানভাবে চুরির হিসাব মানুষকে দিতে তুলে পারেন ধরেছি, নাই আপনারা। মানুষকে তুলে চুরির ধরেছি। হিসাব দিতে আর পারেন আপনারা নাই কি আপনারা। করেছেন? আমি সামান্য একটা উদাহরণ দিই। আপনারা জানেন আচ্ছা, এই যে এসআইআর নিয়ে, স্যার আমাকে লাস্ট বারের মতো বলতে দেয়া হোক। এই এসআইআর না, স্লোগান নয়। পরে। না। এখানে এতজন জনপ্রতিনিধি রয়েছেন, এখানে আপনারা রয়েছেন। আমি বাইরের জেলা থেকে এসেছি, কিন্তু আমাদের একটা উত্তর দিনাজপুর বা এই জাতীয় জায়গাগুলো বললে তুলাইপাঞ্জি চালের কথা খুব মনে পড়ে। আমি কারো কাছ থেকে এই প্রশ্ন শুনলাম না যে এই তুলাইপাঞ্জি চাষিদের অবস্থা কেমন। বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো তুলাইপাঞ্জির জন্য বিখ্যাত ছিল সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমি শুনলাম না কারোর কাছে প্রশ্ন। ভোট শান্তিপূর্ণ হোক না, ভোট ফ্রেন্ডলি হোক না, ফাইট হোক না, স্লোগান উঠবে, পরস্পর স্লোগান উঠবে। কত মানুষের নাম আমি কাটা হয়েছে, আমি কিভাবে সম্ভব সেটা? আচ্ছা, এই যে আমি আমার সময় প্রায় শেষ। আমি একটা কথা, আমি এখানে যারা আছেন, এই বিষয়ে আমি একটু বলতে চাই। না, আমার সময় একদম নিয়ে শেষ। আমি একটা বিষয় আপনাদের কাছ থেকে অ্যাসিওরেন্স চাইছি, ক্রস ফায়ারে, এটা দিয়ে শেষ করব। ভোট শান্তিপূর্ণ হবে তো? প্লিজ সবাই বলুন, স্লোগান সঙ্গে বলুন, যে যা স্লোগান দিয়ে বলুন শান্তিপূর্ণ হবে। এই আশাটাই থাকলো। ভোট হোক শান্তিপূর্ণ, আবাদ। দেখা হবে ক্রস ফায়ারে আবার অন্য কোনো জেলায়। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।